আমি রুমিকে জিজ্ঞাসা করলাম, অভিযোগগুলো কি কি? রুমি বলল, ওদের করা অপরাধগুলোর আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি নাকি পরকীয়া করি, চরিত্রহীন, স্বামীর হক আদায় করিনি, আর অনর্থক স্বামীকে সন্দেহ করে তাকে মানসিক এবং শারীরিকভাবে অপদস্থ করি। আপু দেখেছেন কি অবলীলায় আমার চরিত্রে দাগ লাগিয়ে দিল। আমি রুমিকে বললাম, তোমার কাছে ওদের সম্পর্কে যতটুকু শুনলাম, ওদের কাছ থেকে এটাই স্বাভাবিক। বরঞ্চ তোমাকে চুরির অপবাদ দেয়নি, এটাই তোমার ভাগ্য ভালো বলতে হবে। তুমি ডিভোর্স লেটারটা রেখে যাও, আর কাউকে বলো না তুমি যে ডিভোর্স লেটার হাতে পেয়েছো। তুমিই বরং তোমার প্রতি অন্যায় আচরণের প্রতিকার চেয়ে ডিভোর্স ফাইল রেডি করবে। রুমি আমাকে বলল, আপু আপনার পেমেন্টের ব্যাপারটা জানতে চাই। আমি বললাম, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আগে কালপ্রিটগুলিকে শায়েস্তা করে নেই। আর তোমাকে কিছু কথা বলি, এই যে এখন আমার এই সময়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই যে এখন তোমার এই সময়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মিষ্টি কথার ছুরিতে তোমার প্রতিনিয়ত আঘাত করে ক্ষতবিক্ষত করবে। তাই সেখান থেকে নিজেকে রক্ষা করতে হলে ব্যস্ততার সাগরে ডুবে থাকতে হবে, যাতে সব দুঃখ যন্ত্রণাগুলো ভুলে থাকা যায়। অতি সত্বর তোমাকে একটা চাকরি জোগাড় করতে হবে, নয়তো আবার পড়াশোনা করো, লতে ভর্তি হয়ে যাও। রুমি আমাকে বলে, আপু চাকরির চেষ্টা করছি, আর পড়াশোনা করতে গেলে অর্থের দরকার। ও বাড়ি থেকে আমার গয়নাগাটি ফেরত পেলে তখন ওগুলো বিক্রি করে আমার লোন শোধ করব, আর বাকি এটা দিয়ে পড়াশোনা চালিয়ে যাব। আমি রুমিকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওর কেসটা স্টাডি করতে বসলাম, আর ভাবতে লাগলাম, যদি কোনো মেয়ে শারীরিকভাবে সন্তান জন্মদানে অক্ষম হতো তবে কবে মেয়েটাকে ডিভোর্স দেওয়া হতো। অথচ এখানে আবির পুরুষ বলে ওকে কোনো কষ্টই পেতে হলো না। ভিকটিম হয়েও রুমি মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, অথচ ওর এই ভালো মানসিকতাকে ওরা প্রতিনিয়ত অসম্মান করেছে। ওদের শাস্তি হওয়া দরকার। অনেকে হয়তো ব্যতিক্রম আছে, তবে তাদের সংখ্যা খুব কম। এটুকু বয়সে মেয়েটা জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হয়েছে। ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, অথচ বাইরের শক্ত হলসের আচরণে নিজেকে মুড়িয়ে রেখেছে। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি আমার কর্তা ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। প্রতিদিন স্বামীর দ্বারা নিগৃহীত এত নারীদের নিয়ে কাজ করতে হয়। মাঝে মাঝে নিজের কর্তা ব্যক্তিটির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, ও যেন সারা জীবন আমার পাশে থাকে, এভাবেই কাজে আমাকে সহযোগিতা করে যায়। রাহাত আমাকে বলল, আজ ছুটির দিন, তোমার জন্য একজন পথ চেয়ে বসে থাকে, তার কথা কি ভুলেই গেছো? আমি বললাম, তার কথা কি ভোলা যায়, যে আমার অস্তিত্বের সাথে মিশে রয়েছে? আসলেই আজ তো ছুটির দিন, আমার পরিবারকে সময় দেওয়া উচিত। আমি রাহাতের সাথে চেম্বার থেকে বের হয়ে আসলাম। রবি বাড়ি যেতে যেতে ভাবতে লাগলো, নারীদের জীবন ঘাত প্রতিঘাতের দেয়ালে বন্দি থাকে। যারা এই দেয়াল ভাঙতে পারে তারাই মাথা উঁচু করে বেঁচে থাকার স্বাদ অনুভব করতে পারে। রুমির বাসায় ফিরতে একটু রাত হয়ে যায়। ঘরে এসে দেখে ওর মার প্রেশারটা বেড়ে গেছে। ও রুম্মানকে মার কাছে থাকতে বলে বাসায় ডাক্তার ডেকে আনে। ডাক্তার রুমির মাকে দেখে ওষুধ দেয় এবং সাথে ঘুমের ট্যাবলেট দিয়ে দেয়। ডিনার সেরে ঘুমের ওষুধ খেয়ে রুমির মা ঘুমিয়ে পড়ে। রুম্মানকে রাতের খাবার খেতে বলে ফ্রেশ হয়ে বারান্দায় বসে থাকে। রুম্মান রুমিকে বলে, আপু তুমি খাবে না? রুমি বলে, আমার খিদে নেই, তুই খেয়ে শুয়ে পড়, কাল আবারও তোর ক্লাস আছে, অনেক সকালে উঠতে হবে, আমাকে 1 কাপ চা বানিয়ে দিস। রুম্মান রুমিকে 1 কাপ চা বানিয়ে দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। অনেক সকালে বের হতে না পারলে রাস্তায় জ্যামে পড়তে হয়, অনেক সময় ক্লাস মিস হয়। রুম্মান দ্রুত ঘুমিয়ে পড়ে। শীতের রাত, ডিসেম্বর মাস, একটু শীত পড়েছে। ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি ঢাকায় একটু শীত থাকে। আজ ভরা পূর্ণিমা। রুমি বারান্দায় বসে কুয়াশার চাদরে মোড়ানো পূর্ণিমার আলো উপভোগ করছে। যদিও মনটা ভালো নেই, তারপরেও ভাবছে এরকম দুঃসহ যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেয়েছে। সাহস আর একাগ্রতার জোরে ওর দুষ্ট অতীতকে ভুলে যেতে হবে। সেখান থেকে শিক্ষা নিয়েই লড়াই করে নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হবে। ও এই পৃথিবীতে সম্পূর্ণ একা। মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো ওর পাশে কেউ নেই। মায়ের সামনে ও নিজের দুর্বলতা প্রকাশ করে না, যদি মা আরও ভেঙে পড়ে। তাই মায়ের সামনে যতটা সম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। মোবাইলে টুংটাং শব্দ হয়। রুমি তাকিয়ে দেখে রাইহান মেসেজ পাঠিয়েছে, এখনও জেগে আছেন?
রুমি বলে, ঘুম আসছে না। আপনাকে অনেক ধন্যবাদ। রায়হান বলে, কী কারণে বুঝতে পারলাম না। রুমি বলে, লয়ারের জন্য। রায়হান বলে, এ আর এমন কি? রুমি বলে, বর্তমান দুনিয়ায় এটুকুও কেউ করতে চায় না। আমার ঘুম পাচ্ছে। রায়হান বলে, আপনি খুব সরল, তাই সামান্য উপকারে আমার কৃতজ্ঞতা স্বীকারোক্তি। যাদের ভেতরে কৃতজ্ঞতা বোধ থাকে তারাই মানুষকে ভালোবাসতে পারে। রুমি আর কথা বাড়াতে চায় না, তাই এড়িয়ে যাবার ছলে রায়হানকে বলে, আমার ভীষণ ঘুম পাচ্ছে, গুড নাইট। রুমির আসলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, একা থাকতে ভালো লাগছে। রায়হানকে ওর বরাবরই ভালো লাগে। যে উনি যদি বিদেশে গিয়ে বিয়ে না করতেন তাহলে রুমি জীবনটা অন্যরকম হতে পারত। বেশি বিজ্ঞজনেরা বলে, যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না, কারণ ভালোবাসাকে যত্ন করে ন্যাপকিন দিয়ে আলমারিতে তুলে রাখতে হয়। ওকে আটপৌরেভাবে ব্যবহার করলে কর্পূরের মতো নিঃশেষ হয়ে যায়। তাই রুমির ভালোবাসাতে বড্ড ভয় হয়। অঙ্কের মতো হিসেব কষে জীবন চলে না, তাই কল্পনার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল হয় না। রুমি ওর এইটুকু বয়সে বুঝে গেছে, অন্য সবার মতো একই সরল রেখায় ওর জীবন চলে না। ওর জীবনের পথ একটু কঠিন হয়। ওরা 3 ভাই বোন। বড় ভাইটা আহসানুল্লাহ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ক্যারিয়ারটা আস্তে আস্তে সুন্দর করে গড়ে নিয়েছে। তেমনি ছোট বোনটাও একটা প্রাইভেট ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ওর সুন্দর কেরিয়ার হবে। অথচ রুমি একটা সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে, যার কারণে ওর চাকরি পেতে বেগ পেতে হচ্ছে। আবার বিয়ের আগে বাবা নামক মাথার উপরে ছাদটাও ভেঙে পড়লো। ফলে সত্যিকারের বিয়ে না হয়ে অসহায় হওয়ার কারণে ও বিয়ে নামক পরিহাসের শিকার হয়। এইসব নানা ভাবনায় রুমি একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন একটু বেলা করে রুমির ঘুম ভাঙে। একটু শীত লাগছিল, গায়ের ওপর থেকে কম্বলটা সরে গিয়েছে। কম্বলটা টেনে নিয়ে দেয়াল ঘড়ির দিকে রুমি তাকিয়ে দেখলো বেলা 11টা বাজে। তাড়াতাড়ি শোয়া থেকে রুমি উঠে পড়ল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে ওর জন্য নাস্তা ঢেকে রাখা হয়েছে। ব্ল্যাক চা বানিয়ে রেখে রুম্মান ভার্সিটিতে চলে গেছে। ওর বিয়ে হওয়ার কারণে এই কয় মাসে রুম্মান বেশ দায়িত্বশীল হয়েছে। পাউরুটি, ডিম পোস্ট আর চা দিয়ে ব্রেকফাস্ট করে রুমি। ওর মায়ের রুমে গিয়ে দেখে ওর মা আধো ঘুম আধো জাগরণে আছে। ঘুমের ওষুধের প্রভাব এখনও রয়েছে। রুমি দুপুরে রান্না করতে কিচেনে চলে গেল। কয়েকদিন পর রুম্মান ভার্সিটিতে আসলো। আসিফ খেয়াল করলো রুম্মান ইদানিং বেশ মনমরা হয়ে থাকে। আগে আসিফকে দেখলে ওর চোখে মুখে আনন্দ ঝিলিক মারত, এখন খুব উদাসীন থাকে। আসিফ রুম্মানকে বলল, রুম্মান, তোমার কি শরীর খারাপ? রুম্মান বলে, না তো, আমি একদম ঠিক আছি। এমন সময় আয়শা এসে জিজ্ঞাসা করলো, এই কয়দিন আসিসনি কেন? এর মাঝে 2টো ল্যাব হয়ে গেছে, তুই স্যারের ডেট নিয়ে ল্যাব কমপ্লিট করে ফেল। রুম্মান বলল, আমিও তাই ভাবছি। রিফাত আর তরি বলল, চল ক্লাস শেষ করে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খেয়ে আসি, এতে রুম্মানের মন ভালো হয়ে যাবে। রুম্মান বলল, তোরা ঘুরে আয়, আমি যাব না, আম্মুর শরীরটা ভালো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আসিফ বলল, রুম্মান যেহেতু যেতে চাচ্ছে না তাহলে এই প্রোগ্রাম অন্য দিন হবে। আর আন্টির শরীর ভালো না, রুমি আপুও এখন শ্বশুর বাড়িতে থাকে। রুম্মানের দ্রুত বাসায় যাওয়া উচিত। ক্লাস শেষ করে রুম্মান বাসার দিকে রওনা হলো। রুম্মানের আসলে ভয় হচ্ছে আসিফের পরিবার আপুর বিষয়টা কিভাবে নিবে। আসিফের আর্থিক অবস্থা রুম্মানের থেকে বেশ ভালো। আসিফ ওর বাবা মার একমাত্র সন্তান। আসিফ লেখাপড়ায় অনেক মেধাবী, গ্র্যাজুয়েশন করেও হয়তো স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে। রুম্মানেরও রেজাল্ট ভালো, কিন্তু আপু আর আম্মুকে রেখে স্বার্থপরের মতো ওই বা কীভাবে বিদেশে যাবে। এইসব ভাবতে ভাবতে রিক্সা বাসার কাছে চলে আসলো। মাগরিবের আজান শোনা যাচ্ছে। ভাড়া মিটিয়ে ডোরবেল বাজলো। রুবি দরজা খুলে দিয়ে বলল, এত দেরি হলো কেন রে? রুম্মান বলল, ল্যাব ছিল আপু। রুমি বলল, ফ্রেশ হয়ে এসে ভাত খেয়ে নে, দুপুরে কিছু খেয়েছিস? রুম্মান বলল, না, তেমন কিছু খাওয়া হয়নি। রুমি বলল, এরকম দেরি হলে হালকা কিছু খেয়ে নিবে, তা না হলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। রুমির মা এসে ওদের 2 বোনকে বলল, তোরা নামাজ পড়ে নে, মাগরিবের সময় দ্রুত শেষ হয়ে যায়। ওর মায়ের সাথে রুম্মান দুজনেই নামাজ পড়ে নিল। রুম্মান কিচেনে নিয়ে গিয়ে চা বানালো। সবাই মিলে একসাথে মুড়ি মাখা আর চা খেলো।
এমন সময় রুমির মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ব্যারিস্টার রাবেয়ার নাম ভেসে উঠল। হ্যালো রুমি, কেমন আছো? তোমার কেসের ফাইল অনেক দূরে গিয়েছে। 2টো কেস করেছি। একটা কেস ডিভোর্সের জন্য, আর একটা তোমার জিনিসপত্র গয়নাগাটি দেনমোহরের টাকা ফেরত চেয়ে মামলা করেছি। আর একটা নারী নির্যাতনের মামলা আবির আর ওর বাবা মার নামে করতে চাচ্ছিলা, তাই তোমার মতামত জানতে চাচ্ছি। রুমি বলল, আপু, আমার জীবনে যা ক্ষতি হয়েছে তা তো পূরণ খবর নয়, তাই নারী নির্যাতনের মামলা দেওয়ার দরকার নেই। মানুষের কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ পাকের উপর ছেড়ে দিতে হয়। আমি তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বের হতে চাচ্ছি। ব্যারিস্টার রাবেয়া বলল, তোমার ওপর ওরা যা অন্যায় করেছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করার সাহস না পায়। রুমি বলে, আপু, আমি অবশ্যই চাই ওদের শাস্তি হোক। আমি একলা মেয়ে মানুষ, আমার মা অসুস্থ। যত বেশি মামলা দিব তত ফয়সালা হতে দেরি হবে। আমি আমার প্রতি অন্যায়ের বিচার অবশ্যই চাইব, কিন্তু এই বিচার চাইতে গিয়ে আমার উপর যে আর অন্যায় হবে না এর গ্যারান্টি কে দেবে? আমার নিরাপত্তা কে দেবে? আমাদের দেশে ঘটে যায়, কিন্তু ভিকটিম কোনো বিচার পায় না। আমার বাসায় কোনো পুরুষ মানুষ নাই। আমি আসলেই আর পারছি না, স্বাভাবিক জীবনে ফিরতে চাইছি। তবে পরম করুণাময় আল্লাহ পাকের ওপর ওদের বিচারের ভার ছেড়ে দিয়েছি। অভিশাপ দেওয়া আল্লাহ পাক পছন্দ করে না, কারণ আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর প্রতি মুহূর্তে আমার ভেতর থেকে যে দীর্ঘশ্বাস বের হচ্ছে, এই দীর্ঘশ্বাস আল্লাহ পাকের দরবারে জমা হচ্ছে। সুতরাং আমার প্রতি যে অন্যায় ওরা করেছে এর ফল ওদের ভোগ করতেই হবে। তার উপর আমি একজন এতিম মানুষ। আপু, যারা বাইরে চোখের জল ফেলতে পারে না তারা দেহের ভিতরে রক্তাক্ত হয় বেশি, যেটা শুধু পরম করুণাময় আল্লাহ পাক দেখতে পায়। ব্যারিস্টার রাবেয়া বলেন, ঠিক আছে, তোমার মতো অনুসারেই সব হবে। তবে আমি আবিরের অফিসে মামলার কপি পাঠিয়ে দেব, এতে হয়তো আবিরের চাকরি চলে যাবে। রুমি বলে, আপনার নিয়ম অনুসারে আপনি যা করবেন, এতে আমার বলার কিছু নাই। ব্যারিস্টার রাবিয়া বলেন, রুমি, অনেক সময় লক্ষ্যে পৌঁছাতে গেলে মানুষকে কঠোরতা অবলম্বন করতে হয়। সেই কঠোরতাকে অনেকে নিষ্ঠুরতা বলে। ইতিহাস তাদের জন্য জায়গা রেখে দেয়। কথাটা মনে রেখো। গুরুত্বপূর্ণ কথাটা তোমাকে বলা হয়নি। কাল সকাল সকাল 11টায় মামলা কোর্টে উঠবে। তুমি ঠিক সময়ে চলে এসো। ফোনটা রাখার সময় রুম্মান চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, আপু, তোমার লয়ার ফোন দিয়েছিল? রুমি বলল, রুম্মান বলল, মামলার ডেট কবে পড়েছে? রুমি বলল, আগামীকাল। তোর ভার্সিটিতে কোনো ক্লাস আছে? রুম্মান বলল, কাল ক্লাস তো আছে, আপুর ল্যাবও রয়েছে। রুমি বলল, ঠিক আছে, কালকে মামলার ডেট পড়েছে, আম্মুকে জানাবো না। বাসায় একা থাকবে, তখন খুব টেনশন করবে। এতে হয়তো প্রেশারটা বেড়ে যাবে। রুমি ওর মার ঘরে গেল। মা ওর ভাইয়ের সাথে ফোনে কথা বলছে। ওকে দেখে ওর মা বলল, কিছু বলবি? রুমি বলল, তুমি ভাইয়ার সাথে কথা শেষ করো, তারপর বলছি। রুমির মা ছেলের সাথে কথা শেষ করে রুমিকে জিজ্ঞাসা করেন, কিছু বলবি? রুমি বলে, কাল আমার একটু বাইরে কাজ আছে, তুমি বাসায় একা থাকতে পারবে তো? ওর মা বলে, কেন পারবো না? কালকে কি মামলার তারিখ পড়ছে? রুমি বলে, তুমি কি করে বুঝলা মা? ওর মা বলে, সন্তানের মুখ দেখে যদি মা মনের কথা না বুঝে তাহলে তো সে মা হতেই পারলো না। মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক জানিস, তুই যখন ও বাড়িতে ছিলি একটা দিনও রাত্রে ঠিক মতো ঘুম আসতো না। নানা রকম দুশ্চিন্তা আমাকে গ্রাস করতো। এজন্যই তো প্রেশারটা এমন বেড়ে গিয়েছে। মারে, আমি নিজ হাতে তোর জীবনটা নষ্ট করে দিলাম, আমাকে তুই ক্ষমা করে দিস। রুমি বলে, মা, তুমি যদি এক কথা আবার বলো, আমি তোমাকে কিছুই আর জানাবো না। যেদিকে দু চোখ চায় আমি চলে যাব। ওর মা বলে, ঠিক আছে, আর বলবো না, তবে কাল তোর সাথে আমিও কোর্টে যাব। রুমি বলে, তাহলে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ো, ঘুম হলে প্রেশার কন্ট্রোল থাকবে। দ্রুত রাতের খাওয়া শেষ করে ওরা শুয়ে পড়ল। রুমি এক মগ চা নিয়ে বারান্দায় চেয়ারে বসলো। রুম্মান এসে বলল, আপু, এভাবে একা বারান্দায় রাতে বসে থাকলে তোমার উপর জিনের নজর পড়বে। রুমি বলে, মুরব্বিগিরি না করে শুয়ে ঘুম যা, আর আমাকে একটু একা থাকতে দে। রুম্মান জানে ওর আপুর মনের অবস্থা, তবুও স্বাভাবিক করার জন্য দুষ্টুমি করে বলে,
তোমার ভালোর জন্যই বলছিলাম। তুমি দেখতে যে পরিমাণ সুন্দরী, জিন না জানি তোমার প্রেমে পড়ে যায়। রুমি বলে, আজ অবধি কোনো মানুষই আমার প্রেমে পড়ল না, তুই আবার জিনের প্রেমের কথা পড়ার কথা বলছিস? যা শুয়ে পড়, আউল ফাউল কথা আমার সামনে বলবি না। রুম্মান আসলে মুখ ফসকে ফাউল কথা বলে ফেলেছে, তাই দ্রুত রুমির কাছ থেকে সরে পড়ল। রুমি অবশ্য রুম্মানের কথায় কিছু মনে করে না। এমন সময় মোবাইলের টুংটাং শব্দ হলো। তাকিয়ে দেখে রায়হান মেসেজ পাঠিয়েছে, কেমন আছে? রুমি বলে, ভালো। আপনি ঘুমাননি? রায়হান বলে, আমি ঘুমালে আপনাকে মেসেজ পাঠালো কে? রুমি বলে, আপনার ভূতটা মনে হয় পাঠিয়েছে। রায়হান বলে, আপনিও তো মনে হয় আমার ভূতের মেসেজের জন্য অপেক্ষা করেন। রুমি বলে, জিম না মশাই, শুধু শুধু আমার পিছনে সময় ব্যয় না করে ঘুমিয়ে পড়ুন। রায়হান বলল, আপনি কি আসলেই কিছু বুঝেন না, নাকি বুঝেও না বুঝার ভান করেন? রুমি বলে, আপনার কি মনে হয়? রায়হান বলে, আসলে যে সত্যি ঘুমায় তাকে জাগানো যায়, আর যে ঘুমের ভান করে শুয়ে থাকে তাকে জাগানো যায় না। রুমি বলে, আমিও বুঝি না আপনি কেন আমাকে নিয়ে পড়েছেন। রায়হান বলে, সমস্যা এক জায়গায়, চোখে তো পড়ে অনেকেই, কিন্তু মনটা যে একজনকেই ধরে রাখে। ঠিক আছে, শুয়ে পড়ুন, গুড নাইট। চারদিক নীরব নিস্তব্ধ, সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে। শীতের উত্তরি হাওয়ায় শরীরটা হিম হয়ে যাচ্ছে। রায়হান ভাই মনে হয় মাইন্ড করেছে। উনি মাইন্ড করলে রুমির কিছু করার নাই। রুমি বারান্দার দরজা লাগিয়ে ঘরে এসে শুয়ে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। খুব ভোরে রুমির ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ পড়ে কিচেনে গিয়ে চা বানায়। মায়ের রুমেও কি দিয়ে দেখে মা নামাজ পড়ছে। 1 কাপ চা ফ্লাক্সে রেখে 2 কাপ চা নিয়ে মায়ের কাছে আসে। মা রুমিকে বলে, রুমি, 2 দিন আগে রায়হানের মা ফোন দিয়েছিল, তোর বিষয়ে জানতে চেয়েছে। আমি বলেছি খুব শীঘ্রই তোর ডিভোর্স হবে। তখন উনি বলেন, যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে রায়হানের বউ করে তোকে নিতে চায়। রুমি বলে, তুমি আবারও আমার বিয়ে নিয়ে ভাবছ? মা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এটাই এখন আমার জন্য সবচেয়ে বেশি জরুরি। তুমি বরং ভাইয়ার বিয়েটা দিয়ে দাও। তোমার ছেলের যে বয়স বেড়ে যাচ্ছে, সে খেয়াল আছে? ভাইয়াকে জিজ্ঞাসা করো ওর নিজের পছন্দ আছে কিনা। যদি না থাকে তাহলে মেয়ে খুঁজতে যাক। রুমির মা রুমিকে বলে, আসলে রাশেদের জন্য মেয়ে দেখা দরকার। ভালো পরামর্শ দিয়েছিস। রুমি নাস্তা রেডি করতে কিচেনে চলে যায়। রুমির মা ভাবে, এখন আসলে রুমিকে বিয়ের ব্যাপারে জোর করা উচিত নয়। জীবনে এত বড় একটা ধাক্কা আগে সামলে উঠুক, তারপর না হয় ওর বিয়ের কথা ভাবা যাবে। ব্রেকফাস্ট করে রুমি আর ওর মা বাসা থেকে বের হলো। রুম্মান ভার্সিটি চলে গেল। রুমি আর রুমির মা আদালত প্রাঙ্গণে হাজির হলো। রুমির লয়ার আগে থেকেই উপস্থিত ছিল। কাঠগড়ায় আবির সারাক্ষণ মাথা নিচু করে থাকলো। ওরা উকিল ঠিক করেছে, ওর সাথে সাব্বির এসেছে। আবিরকে ঝড়ো ঝড়ো কাকের মতো লাগছিল। এরপরের মামলার তারিখ ওরা একটু পিছিয়ে নিল। ওদের উকিলের কাছে খবর পাওয়া গেল ওর বাবা নাকি স্ট্রোক করে আইসিইউতে ভর্তি আছে। আর আপু মামলার কাগজ আবিরের অফিসে পাঠিয়েছে বলে ওরও চাকরি সাসপেন্ড অবস্থায় আছে। ওদের উকিল রুমির লয়ারকে বলল, আপু, অফিসে কি মামলার কপিটা পাঠানো জরুরি ছিল? বাসার ঠিকানায় পাঠালেই তো পারতেন। রুমি লয়ার বলল, আমি নিয়ম অনুসারে কাজ করেছি। আপু আমাকে আর আম্মুকে নিয়ে কোর্ট থেকে বের হয়ে আসলো। আম্মু আব্বুকে বলল, জানো মা, আল্লাহর বিচার আছে। অনেককে ক্ষণিক লাভ খাইয়ে যায়, কিন্তু আল্লাহ পাক যখন ফয়সালার দায়িত্ব নেন, অসহায় মানুষ তখন শ্রেষ্ঠ ফয়সালা পায়। আমরা আল্লাহর কাছে পাপ করি, আল্লাহ পাক অসীম দয়ালু, তাই উনি আমাদের ক্ষমা করে দেন। কিন্তু আমরা যখন তার কোনো অসহায় বান্দার উপর অত্যাচার করি, সে মাপ না করলে আল্লাহ পাক মাপ করেন না। ওরা আমার রুমির উপর যা অত্যাচার করেছে, এর ফল ওদের ভোগ করতেই হবে। রুমির মা চোখের পাতা ভিজে গেল। ব্যারিস্টার রাবেয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন দুপুর 12টা বাজে। রুমি আর ওর মায়ের কাছে বিদায় নিয়ে উনি বাসার পথে রওনা হলেন। রাত হয়তো এতক্ষণে জারিফকে স্কুল থেকে বাসায় ফিরে নিয়ে এসেছে। 3 বেলা খাবারটা জারিফকে নিয়ে একসাথে খেতে রাবেয়া আর ওর হাজবেন্ড চেষ্টা করে, এতে পারিবারিক বন্ধন মজবুত হয়। রাবেয়া ভাবছে, এই পৃথিবীতে কিছু বাবা মা আছে নিজের সন্তানের ভালো চাইতে গিয়ে সন্তানের ক্ষতিটাই করে ফেলে। আবিরের বাবা মার কি দরকার ছিল একটা অসুস্থ
ছেলেকে বিয়ে দেওয়ার। নিজের ছেলের ভালো চাইতে গিয়ে একটি অসহায় মেয়ের সর্বনাশ করে অলক্ষ্যে নিজেদের ক্ষতি ডেকে আনলো। দুনিয়াতে প্রতিটি মানুষ তার খারাপ কাজের কর্মফল ভোগ করে। রুমির মতো একটা অসহায় মেয়ের উপর যে অত্যাচার ওনারা করেছেন তার ফল তো ভোগ করতেই হবে। আদালত প্রাঙ্গণ থেকে বাসায় ফিরতে রুমি আর ওর মায়ের বেলা 3টা বেজে গেল। তাই ওরা বাসায় ফেরার পথে খাবার কিনে নিল। রুমি বাসায় ফিরে ওর মাকে বলল, মা ফ্রেশ হয়ে এসে খেতে বসো, তোমার আবার ওষুধ খেতে হবে। ওর মা বলল, আমি জোহরের নামাজ পড়ে খাবো, তুইও নামাজটা পড়ে নে। জোহরের নামাজ শেষ করে মা মেয়ে দুজনেই খেতে বসে গেল। খাওয়া শেষ হতে না হতেই ভোরবেলা ডোরবেলটা বেজে উঠল। রুমি খাওয়া শেষ করে দরজাটা খুলে দিল। রুম্মানকে দেখে রুমি বলল, আজ যে একটু তাড়াতাড়ি ফিরলি, ল্যাবটা আজ আর হলো না। শেষ মুহূর্তে স্যার ক্যান্সেল করে দিল। ফ্রেশ হয়ে এসে ভাত খেয়ে নে। খাওয়ার পাট শেষ করে দু বোন রুমে চলে গেল। রুমির মাও একটু বিছানায় গড়িয়ে নিল। একটু পরেই আসরের নামাজ পড়ে নিতে হবে। শীতকালের বেলা দ্রুত ফুরিয়ে যায়। রুম্মান রুমিকে বলে, আপু তোমার মামলার খবর কি? কাজ অনেক দূরে গিয়েছে। আসামিপক্ষ আদালতের কাছে সময় চেয়েছে। কেন আপু? আবিরের বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছে। জানিস আবিরের চাকরিটা মনে হয় চলে যাবে। রুম্মান বলে, ঠিক হয়েছে, ওদের আরও শাস্তি হওয়া দরকার। রুম্মান, আসিফ কেমন আছে? একদিন ওর সাথে পরিচয় করে দেবা আপু? আপু জানো আমাদের ক্লাসে অনেক প্রেমিক কাপল রুম ডেট করে। রুমি চমকে উঠে বলে, তুই কখনো করেছিস? আসিফ দ্রুত, খুব ভদ্র ছেলে আপু, ভদ্র অভদ্র বুঝি না, করেছিস কিনা বল। আপু আমার উপর বিশ্বাস নেই? অবশ্যই আছে, তবে অনেক সময় পরিবেশ পরিস্থিতির ওপর কারো হাত থাকে না। আর একটা কথা মনে রাখিস, প্রেমে পবিত্রতা থাকতে হয়, তাহলে সেই প্রেম বয়ে নিতে সহজ হয়। নিজেদের ভালোবাসার মর্যাদা নিজেদের রক্ষা করতে হয়। আপু আমি সেটা জানি, তুমি আমার উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারো। বারান্দা দিয়ে ওপরের হিমেল হাওয়া শরীরটাকে হিম করে দিচ্ছে। রুমি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রয়। গোধূলির আবির রাঙা আলো চোখে মুছে যায় রঙহীন। আমার জীবন বয়ে যায় এক সাগর বেদনায়। গোধূলি লগ্নে রুমির মনটা বেদনার্ত হয়ে যায়, কারণ মানুষের জীবনে সন্ধ্যা নামলে আয়ু ফুরিয়ে যায়। মাগরিবের আজান শোনা যায়। রুমি রুম্মানকে নামাজ পড়ার কথা বলে নিজেও মাগরিবের নামাজ পড়ে নেয়। রুমি মায়ের ঘরে উকি দিয়ে দেখে মা ওর ভাইয়ের সাথে ফোনে কথা বলছে। রুমি কিচেনে গিয়ে চা বানায়। রুম্মানের চা রুমে দিয়ে ওর আর মায়ের চা নিয়ে ঘরে এসে মাকে বলে, তোমার ছেলেকে বিয়ের কথা বলেছিলে? রুমির মা চায়ে চুমুক দিয়ে বলে, বলেছি, ওর নিজের পছন্দ আছে। কানাডায় ওই মেয়েটাও পিএইচডি করছে। ভালোই হলো, তোমার মেয়ে দেখার হাঙ্গামা পোহাতে হলো না। না রে রুমি, আমার কাছে বিষয়টা ভালো লাগেনি। মেয়ের বংশ কেমন, বাড়ি কোন জেলায়, কিছুই তো জানলাম না। জানো নাই, এখন জেনে নিবা। আর সংসার তো তুমি করছো না, তো করবে তোমার ছেলে, ওর জানাটাই বেশি দরকার। যোগাযোগ কিভাবে হবে বলেছি কিছু? আজ তো ডিসেম্বরের 10 তারিখ, 1 মাসের ছুটিতে ওরা 20 তারিখে দেশে আসবে। তারপর দুই পরিবারের মধ্যস্থতায় বিয়ের কাজ সম্পন্ন হবে। তোমার জন্য ভালোই হলো মা, ছেলে একা থাকে বলে চিন্তা করো, এখন চিন্তার অবসান হবে। আর তার সাথে বিয়ে হওয়াটা তো বিয়ে নয়, মনের মিল হলে তবে বিয়ে করা উচিত বলে আমার মনে হয়। এই জন্য বিয়ের আগে একটু বোঝাপড়া থাকা ভালো। রুমি রুম্মানকে ভাইয়ের বিয়ের খবর দিয়ে ডিনারের ব্যবস্থা করার জন্য কিচেনে চলে যায়। রুম্মান খুশিতে মায়ের কাছে গিয়ে বলে, মা আমি ভাইয়ার বিয়েতে আনজারা থেকে লেহেঙ্গা নিব। রুম্মান, আর আমার কাছে টাকা নেই। তোমাকে কে কিনতে বলেছে? ভাইয়া কিনে দেবে। আমার কাছে বায়না না করে ভাইয়ের কাছে করিস। রুম্মান মন খারাপ করে রুমে চলে যায় আর আপন মনে গজগজ করে বলে, জন্ম থেকে শুনে আসছি মার কাছে টাকা নেই। রুমে এসে বলে, একা একা কি বিড়বিড় করছিস? আসলেই তো মার হাতে টাকা থাকে না। তুই ভাইয়াকে বলবি, ভাইয়া নিশ্চয়ই নিজের বিয়ে উপলক্ষে সবাইকে কিছু কিনে দেবে, তখন তুই তোর পছন্দে কিনে নিবি, তাহলেই তো কেনা হয়ে যাবে। বাগড়া না দিলেই হলো। তার তো আবার ছেলের দিকে টান বেশি। আপু তুই কিছু কিনবি না? এখনো কিছু ভাবি নাই, আগে সময়টা আসুক। রুম্মান, তুই টেবিলে ভাত বেড়ে ফেল, আমি এশার নামাজ পড়ে আসছি। রাত 10টা বাজে, মার ওষুধ খাওয়ার সময় হয়েছে।
ডিনার করে প্রতিদিনের মতো এক কাপ চা নিয়ে রুমি বারান্দায় এসে বসে। মোবাইলে টুংটাং শব্দে রাইহানের ঘুম মেসেজ আসে। কেমন আছো? ভালোই আছি। আপনাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। এইটুকু বয়সে এত ঝড়ঝাপটা পোহাতে হলো। বিরক্ত হয়ে রুমি বলে, আমাকে নিয়ে অযথা চিন্তা করবেন না। মেয়ে মানুষের পরাণ কই মাছের প্রাণ। এই যে মেয়েরা জীবন ভর এত যন্ত্রণা বয়ে বেড়ায়, তবুও তো বেঁচে থাকে। ওভাবে বলা উচিত নয়। আল্লাহ পাক যার যতদিন হায়াত রেখেছে সে ততদিনই বেঁচে থাকবে। একদিন আগে কিংবা একদিন পরে তার মরণ হবে না। আজকে তো আপনার মামলার ডেট ছিল। ওই বিষয়ে কথা বলতে ইচ্ছা করছে না। তবে সব কিছু সমাধান হয়ে গেলে আপনার জীবন নিয়ে নতুন করে ভাবা উচিত। একটা না হওয়া সংসারে দুঃসহ স্মৃতি কিংবা একটা না পাওয়া মানুষের স্মৃতি বয়ে জীবনে একা একা থাকা উচিত নয়। জীবন গল্প কিংবা নাটক নয়। জীবন গল্প কিংবা উপন্যাসের থেকেও অনেক কঠিন, আর নাটকের থেকেও অনেক নাটকীয়। 2 বা 3 ঘন্টায় এর সমাপ্তি হয় না। যুগ যুগান্তর ধরে এর ভার বয়ে বেড়াতে হয়। মানুষের মন একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। আমি আসলে আগে নিজের পায়ে তলার মাটি শক্ত করতে চাই। প্রেম ভালোবাসা দিয়ে তোর মনটাকে মেরামত করা যায়। নারীর প্রেম তো মুক্তোর মতো বুকের গহীনে লুকিয়ে থাকে। চোখের কার্নিশের অনেক জল দিয়ে ওই প্রেমের সাগর তৈরি হয়। আপনি পুরুষ মানুষ, হৃদয় মেরামতের জন্য 1 সাগর প্রেম আপনার বুকে জমা নেই। জানি আপনার সাথে কথাই পারা যাবে না। তবে এই অধমের আবেদন আপনার কাছে জমা দিলাম। গুড নাইট। রুমি ঘরে এসে রুম্মানের পাশে শুয়ে পড়ে। বেশ ঠান্ডা লাগছে, ভালোই শীত পড়েছে। রুমি ভাবছে, এত জায়গায় সিভি জমা দিলাম, এখন পর্যন্ত কেউ ডাকলো না। আমার ভাগ্যটা এমন, সহজে কোনো কিছু পাওয়া যায় না। অবশেষে রাশেদের আসার দিন ঘনিয়ে আসলো। এয়ারপোর্টের উদ্দেশ্যে রুম্মান আর ওর মা 3 জনকেই রওনা দেয়। তিনজনেই রওনা দেয়। ওখানেই জয়ার মা বাবার সাথে রুমিদের পরিচয় হয়। রাশেদ আর জয়া ঠিক সময়ে ঢাকায় পৌঁছে যায়। রাশেদ আর জয়া দুজনেই 2 পরিবারের সাথে পরিচিত হয়ে নেয়। জয়ার মা রুমির মাকে বলে, ওরা অনেক ক্লান্ত, এতটা পথ জার্নি করে এসেছে, এখন বাড়ির পথে রওনা দেওয়া যাক। ফোনে আমরা আমাদের পরবর্তী আলোচনা করে নিব। ঠিক আছে আপা, আসি তাহলে। রাশেদ ওর মা আর বোনদের নিয়ে বাড়ির পথে রওনা হয়। হাতে সময় কম, তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াতাড়ি শেষ করতে হবে। রাশেদের মা বোনদের সাথে চাচা চাচি মামা মামি সহ প্রায় 20 জনের একটা গ্রুপ নিয়ে জয়াকে আনুষ্ঠানিকভাবে দেখতে বেলা 11টায় ওদের বাসায় আসলো। তারপর দুপক্ষের আত্মীয় স্বজনের মতামতের ভিত্তিতে ওদের আকদ করানো হলো। এরপর অনুষ্ঠানের দিন ঠিক হলো। ডিসেম্বরের 31 তারিখ। রাশেদ কবুল বলার পর সবাইকে সালাম দিল। জয়ার বাবার সাথে খোলাখুলি করলো। জয়া ওর মার একমাত্র সন্তান। সময় কম থাকায় রাশেদ আর জয়ার যৌথ রিসেপশন হবে। রাশেদ জয়ার 2 চাচা, 1 ফুপু, 1 খালা, 1 মামার সাথে পরিচিত হলো। এই পর্যন্ত রুমির সময় ভালোই কাটলো। জয়াদের বাড়িটা মিরপুর 10 নম্বরে স্কাই ভিউ অ্যাপার্টমেন্টের 10 তলায়। সেদিন ছিল ছুটির দিন, 25শে ডিসেম্বর। সবাই জোহরের নামাজ পড়তে মসজিদে গেছে। জয়কে ঘিরে রুমিদের বাড়ির আত্মীয় স্বজন নতুন বইয়ের সাথে গল্প করছিল। রুমি বারান্দায় দাঁড়িয়েছিল। পাশের রুমে জয়ের মা আর খালা গল্প করছিল। ওরা মনে হয় খেয়াল করেনি রুমি বারান্দায় ছিল। গলার স্বর নিচু করে জয়ের মাকে ওর খালা জিজ্ঞাসা করলো, আপা, রাশেদের একটা বোনের এখনো বিয়ে হয়নি। রুমির বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তাহলে তোমার মেয়ের কপালে দুঃখ আছে? কি যা তা বলছিস? জি না আপা, আমি ঠিক বলছি। ওই মেয়ের তো জয়া ওই মেয়ের তো জয়ার সুখ সহ্য হবে না। শোন, ওরা তো দেশেই থাকবে না, দুজনেই কানাডায় থাকবে, সুতরাং সমস্যা নাই। আর রুমি তো সারা জীবন একা থাকবে না, নিশ্চয়ই বিয়ে করে সংসারী হবে। শোন মীরা, তোর এভাবে বলা উচিত না। শোনো আপা, কুমারী মেয়েদের বিয়ে দিতে আজকাল কত বেগ পেতে হয়। তার উপরে মেয়ে আবার ডিভোর্সি। আদৌ বিয়ে হবে কিনা ঠিক নাই, নাকি সারা জীবন ওই মেয়েকে রাশেদ আর জয়াকে টেনে নিতে হয়। তুই আর এসব কথা বলার সময় পেলি না। ওদের আত্মীয় স্বজন শুনলে আমাদের সম্পর্কে কী ভাববে? এক্ষুনি নামাজ পড়ে সবাই চলে যাবে। রুমির মনটা বিষাদে ভরে গেল। ব্যারিস্টার আপা সঠিক কথাই বলেছে, ওকে খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে নিতে হবে।
মানুষের জীবনের পথ অনেক দীর্ঘ হয়। এই দীর্ঘ পথে কত খানাখন্দ চড়াই উতরাই থাকে। চলার পথে কেউ কেউ হোঁচট খেয়ে তার পথ সংকলন ঘটে। কিন্তু পথ সংকলনের কথা আড়ালে রেখে অন্যের দোষ খুঁজে বেড়ানোই ওদের জীবনের মূল লক্ষ্য হয়। মানুষকে কথার ছুরিতে ছিন্ন ভিন্ন করে দেয়। যাকে আঘাত করে সে হয়তো অনেক আহত হয়, তবে অলক্ষ্যে তার জীবন অনেক পরিশুদ্ধ হয়। রুমি আজকাল ওই সব মানুষের কটু কথা ইগনোর করতে শিখে গেছে। রাশেদের শ্বশুর বাড়ি থেকে আপদের পর সবাই বাড়ি ফিরে আসলো। যদিও রাশেদের শ্বশুর ওকে থাকতে বলেছিল, কিন্তু রাশেদ থাকতে রাজি হয়নি। ওর ইচ্ছা অনুষ্ঠান করে জয়াকে নিজের বাড়িতে তুলে নিবে এবং সেদিনই ওর বাসর হবে। অবশেষে রাশেদ মা বোনদের জন্য ওদের পছন্দ মাফিক শপিং করে কনের জন্য শাড়ি গয়না কিনে বেশ ঘটা করে বিয়েটা করে ফেললো। রুম্মান ও রুমির ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ হলো। অনেক অতিথির মধ্যে রায়হানদের পরিবারও বিয়েতে এসেছিল। রায়হান রুমির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারেনি। আড়ালে গিয়ে রুমিকে বলল, আপনাকে খুব মিষ্টি লাগছে, চোখ সরানো যাচ্ছে না। সমস্যা নাই, চোখ সরাতে হবে না, আমি সরে যাচ্ছি। আমি কি তাই বলেছি নাকি? আপনি ওদিকটায় এমনিতেও যেতে হবে, আমাকে ওদিকটায় এমনিতেও যেতে হবে। এখনই ভাইয়া ভাবির রোশমত হবে। রায়হানের সাথে রুমির কথা বলার সময় রায়হানের মা ও রুমিকে দেখে নিল। রুমিকে আসলে খুব সুন্দর লাগছিল। বিয়ের আসরে অনেক আত্মীয় স্বজন এসেছিল। এখানে রুমির দূর সম্পর্কের এক ফুপু এসেছিল। উনি একটা এনজিওতে জব করে। রুমির ব্যাপারটা রুমির মার কাছে জেনে ওনার অফিসে রুমিকে একটা সিভি জমা দিতে বলেন। যাক, খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হলো। ওদের বিয়ের পর রুমি আর রুম্মানকে বলল, তোমাদের দু বোনকে একটা কথা বলি। আমার অবর্তমানে তোমাদের জীবনে সবচেয়ে আপন হলো তোমাদের ভাই আর ভাবি। ওরা হয়তো তোমাদের সাথে থাকবে না, তারপরও একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে চলবে। বড় ভাবিকে মায়ের মতো সম্মান দিবে। মায়ের কথা শুনে রুম্মান বলল, তুমি আমাকে আর আপুকে ডেকে তোমার ছেলের পক্ষে ঝোল টেনে কথা বললে। তেমনি আমাদের সম্পর্কেও ভাই আর ভাবিকে তোমার কিছু বলা দরকার, কারণ অনেক সময় ভাইয়া বিয়ের পর দুলা ভাইদের মতো আচরণ করে। নিজের বোনকে নিজের বোন মনে হয় না। তোমার ছেলে আর ছেলের বউ যেন সেটা আমাদের সাথে না করে। তোকে আমায় জ্ঞান দিতে হবে না। তোদের মতো এত বিদ্যাধারী না হতে পারি, কিন্তু সংসারে চলার মতো বুদ্ধি আমার আছে। আমি রাশেদকেও যা বলার বলবো। খুব সকালে উঠে রুমি সবসময় সবার জন্য নাস্তা বানায়। প্রেশারের কারণে ওর মা সকালে উঠতে পারে না। সেদিনও ভোরে নাস্তা বানানোর সময় জয়াও কিচেনে চলে আসলো। রুমি জয়াকে বলল, তুমি এত সকালে উঠেছো কেন ভাবি? নাস্তা রেডি হলে আমি তোমাদের ডাকবো। তুমি ভাইয়াকে সময় দাও। দুদিন পর কানাডায় চলে গেলে সারাক্ষণ তোমার ভাইয়াকে সময় দেব, তখন তোমাদেরকে তো কাছে পাবো না। তাই তোমার সাথে গল্প করতে কিচেনে চলে আসলাম। গল্পও করা যাবে আর কথার ফাঁকে তোমার সাহায্য করতে পারবো। রুমি চা বানিয়ে জয়ের হাতে দিয়ে বলে, ভাবি চাটা মাকে দিয়ে এসো। রাশেদের মা জয়ের হাতে চা পেয়ে খুব খুশি হলেন। জয়াকে জিজ্ঞেস করলেন, চা তুমি বানিয়েছ? না মা, রুমি বানিয়েছে। তবে আমার চাটাও খুব ভালো হয়। বস, তোমার সাথে কথা বলি। মা রুমিকে একটু কাজে সাহায্য করে বসো, তোমার সাথে একটু কথা বলি। মা রুমিকে একটু কাজে সাহায্য করে আপনার কাছে আসছি। ননদ ভাবে মিলে সকালের নাস্তা রেডি করলো। তারপর রুম্মান, রাশেদ আর ওর মা সবাই মিলে নাস্তার পর্ব শেষ করলো। রাশেদের মা জয়ের আচরণে মুগ্ধ হলেন। ভাবলেন, ছেলে আমার যোগ্য মেয়েকেই আমার ঘরের বউ করে এনেছে। রুমির জীবনে এমন ঘটনার পর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। আল্লাহর কাছে দোয়া করি রাশেদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়। রুমির মা রাশেদ বড় সন্তান হিসেবে ওকে আগেই সব বলেছেন। বাবার অবর্তমানে ওই তো বোনদের সবচেয়ে আপনজন। কানাডায় চলে যাবার দুদিন আগের রাতের বেলা রুমি বারান্দায় বসে চা খাচ্ছিল। রাশেদ এসে রুমির মাথায় হাত রেখে বলল, তোর এত বড় বিপদে আমি পাশে দাঁড়াতে পারিনি, তবে আমার বিশ্বাস তুই ঠিক সামলে উঠতে পারবি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো খুব শক্ত হয়, কারণ ওরা লড়াই করে বেঁচে থাকে। পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। সামর্থ্য না থাকার কারণে অনেক ইচ্ছা অকালে ঝরে যায়। জীবনের কঠিন পথগুলিতে চলার অভিজ্ঞতা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর শুধু উপলব্ধি করে। ভাইয়া, তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না। এখানে আমরা সবাই আছি। বিদেশে বিভুয়ে তুমি আর ভাবি একা। আমাদের খুব চিন্তা হয়। রাত অনেক হলো, শুয়ে পড়ো।
দুদিন পর রাশেদ আর ওর জয়া কানাডায় চলে যায়। ভরা ভরা ভরান্ত বাড়িটা হঠাৎ খালি হয়ে যায়। রুমির মারও মনটা বিষাদে ভরে থাকে, কারণ এছাড়া আর কোনো অপশনও নেই। রাশেদ বিদেশে থাকে বলে টাকা পাঠাতে পারে। ও বলেছে সামনে টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেবে। জিনিসপত্রের যে দাম বেড়েছে, কুলানো যাচ্ছে না। রুমির ফোনটা বেজে উঠল। ব্যারিস্টার রাবিয়া ফোন দিয়েছে। হ্যালো রুমি, দুদিন পর কেসের ডেট পড়ছে, ওই দিন সব ফয়সালা হবে। ওরা আরও পেছাতে চাচ্ছিল, আমি রাজি হইনি। আবিরের বাবা মারা গিয়েছে। ডেভেলপারের বিজনেস কি একটা ঝামেলা হয়, সাব্বির জেলে রয়েছে। ওসব শুনে আমাদের কি লাভ? আমরা আমাদের পাওনাটুকু চাই। ওই দিন দেনমোহরের টাকাও দেবে, আর একটা পিকআপ নিয়ে মালপত্র আনার জন্য ওদের বাসায় যেতে হবে। আপু, আমি কি যাব? হ্যাঁ, তোমাকে যেতে হবে, আমিও যাব, তবে দুটো পুলিশ সাথে নেব। ফোনটা রেখে রুমি ভাবছে, পাপ তার বাপকেও ছাড়ে না। তারপর মানুষ একই পাপ বারবার করে যায়, আর যুগ যুগ ধরে পাপের শাস্তি ভোগ করে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনে রুমি যথাসময়ে ব্যারিস্টার রাবিয়ার কাছে চলে যায়। তারপর মামলার আনুষ্ঠানিকতা শেষ করে ওরা একটা পিকআপ ভাড়া করে। ব্যারিস্টার রাবিয়া দুটো পুলিশ আগেই রিকুইজিশন দিয়ে রাখে, তারাও সঠিক সময়ে চলে আসে। তারপর সবাই মিলে আরবিদের বাসায় চলে যায়। ওর মা শুধু বাসায় ছিল। দরজা খুলে দিয়ে ব্যারিস্টার রাবিয়া হাতে দেনমোহরের 1 লক্ষ টাকা তুলে দেয়। সে সময় আবিরদের উকিলও উপস্থিত ছিল। আবিরের মাকে দেখে রুমির খুব খারাপ লাগলো। দুর্দণ্ড প্রতাপশালী মহিলাকে আজ বড় অসহায় মনে হলো। রুমি ওর আলমারির দিকে তাকিয়ে অবাক হয়। আলমারির দরজাটা ভেঙে গেছে, কারণ চাবি তো রুমির কাছে ছিল। ওরা নিশ্চয়ই দরজা খোলার চেষ্টা করেছে, খুলতে না পেরে ভেঙে ফেলেছে। রুমি ব্যারিস্টার রাবিয়ার পেমেন্ট দিতে যায়। তখন উনি বলেন, রুমি, আমি তোমার কাছে কোনো পেমেন্ট নিতে পারবো না। তোমার সাথে সহযোদ্ধা হয়ে লড়াইয়ের অংশ নিয়েছি, এটাই আমার জীবনের অনেক বড় সৌভাগ্য। আর তুমি কোনো প্রাইভেট ভার্সিটিতে লতে ভর্তি হয়ে যাও, পড়াশোনা করে দেহ মন ভালো থাকবে। আমি আসি, পরে আবার দেখা হবে। রুমির কাছে বিদায় নিয়ে রাবিয়া বাড়ির পথে রওনা হয়। রুমি ভাবে, এদের মতো পরোপকারী মানুষ পৃথিবীতে বাস করে, আবার আবিরের মতো জল্লাদও বাস করে। এটাই দুনিয়া, শয়তান আর ফেরেশতার পাশাপাশি নিবাস। মালপত্র নিয়ে পুলিশ সহ রুমি ওদের বাসায় চলে আসে। সন্ধ্যা হয়ে যায়। ঘরে মালগুলি তোলার পর কিছু বকশিশ দিয়ে পিকআপের ড্রাইভার আর পুলিশকে বিদায় করে দেয়। মাগরিবের আজান শোনা যায়। রুমির মা রুমিকে বলে, তোর গয়নাগাটি টাকা সব ঠিক মতো বুঝে নিয়েছিস? নিয়েছি মা। জিনিসপত্রগুলো ফেরত পেয়ে এত খারাপ লাগার মধ্যেও কিছুটা ভালো লাগছে। রুমি মা, তুই এগুলো যত্ন করে রেখে দে। মা, আমি গয়নাগুলো রুম্মানকে দিয়ে দেই। রুম্মান শুনে বলে, ওগুলো তোমারই থাক। ভাইয়া ভাবির জন্য গয়না কিনতে পারলে আমার জন্য পারবে। আমি বা কেন তোমার গয়না নিতে যাব? রুমির মা বলে, রুম্মান সঠিক কথা বলেছে, তোরা নামাজ পড়ে নে, আমি চা বানিয়ে আনছি। সারাদিনে অনেক ঝক্কি ঝামেলা গিয়েছে। তাড়াতাড়ি ডিনার শেষ করে শুয়ে পড়ে। হঠাৎ মোবাইলের টুংটাং শব্দে রুমির ঘুম ভেঙে যায়। ওয়াশরুম থেকে এসে মোবাইল ওপেন করে দেখে রায়হান মেসেজ পাঠিয়েছে, ভাইয়ের বিয়েতে খেয়ে ডুমুরের ফুল হবেন নাকি? তা আর হতে দিলেন কই? ঠিক তো খুঁজে বার করলেন। আপনার মামলার ফয়সালা হয়েছে। আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি খুব ব্যস্ত। আজরাইল এসে যদি দেখা করতে চায়, তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনি কি জানেন, আপনি একজন রসকসহীন মানুষ। গাছে যখন একটা ফল পাকে, সঠিক সময়ে না খেলে ফলটা শুকিয়ে যায়, ফলটা রসহীন হয়ে পড়ে। প্রেম, প্রীতি, ভালোবাসা সঠিক সময়ে গ্রহণ করতে হয়, তা না হলে সব অতলান্তিক খবরে হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমার অবস্থাটা অনেকটা সেরকম। খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। আমার শহরটা আজ বড় নির্জন। একাকিত্বের মাঝে আমার বাস। হৃদয়ের জমিনটাতে হয়নি ভালোবাসার চাষ। একদিন তোমার কাছে আমি ছিলাম মূল্যহীন, আজ তুমি আমার কাছে বড্ড অর্থহীন। রুমির বরাবর ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস। ফজরের নামাজ পড়ে দিনটা শুরু হলে রুমির খুব ভালো লাগে, যদিও সব সময় হয়ে ওঠে না। আজও চাকরিতে জয়েন করবে। খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিয়েছে। সকালে নাস্তা বানিয়ে দুপুরে রান্নাটাও এগিয়ে রাখবে বলে
হ্যাঁ, কাজের খালাকেও সকালে আসতে বলেছে। রুমি অফিসে যাওয়ার আগেই ঘর মুছে খালা যেন চলে যেতে পারে। যা দিনকাল পড়েছে কাউকে বিশ্বাস করা যায় না। মা বাসায় একা থাকে, তার নিরাপত্তার জন্য কথা চিন্তা করে বাসায় রুমি স্থায়ী লোক রাখতে পারে না। ইদানিং বাসায় গৃহকর্ত্রীর হাতে যেমন গৃহকর্মী খুন হন, তেমনি গৃহকর্মীর হাতেও গৃহকর্ত্রীও খুন হন। রুমি সব কিছু গুছিয়ে দিয়ে মায়ের ঘরে গিয়ে বলল, মা, আমার জন্য দোয়া করো। আজ প্রথম অফিসে যাচ্ছি, দোয়া ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই রে মা। আম্মু ওই অমূল্য রতনটাই আমার কাছে চাই। মা আসি। রুমির দিকে তাকিয়ে ওর মা ভাবে, মেয়েটা আমার অসম্ভব ভালো, অথচ ওর ভাগ্যটা কীরকম হয়ে গেল। কথায় আছে, আমি বড় ঘরণী অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। কি জানি আমার মেয়েটার ভাগ্যে কী লেখা আছে। রুমি অফিসের দিকে রওনা হলো। ওর অফিসটা মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি 5তলা ভবনে। রুমি অফিসে ঢুকে ওর ফুপুর সাথে দেখা করলো। নিজের কাজের দায়িত্ব বুঝে নিল। এটা এনজিও হওয়াতে ফিল্ড ওয়ার্ক করতে হয় বেশি। তারপর ওর বসের সাথে দেখা করতে ওনার রুমে চলে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস। আপনি কি আজই জয়েন করলেন? হ্যাঁ স্যার। কাজের প্রজেক্ট নিয়ে কিছু কথাবার্তা হলো। বসটাকে দেখে রুমের একদম ভালো লাগেনি। কেমন যেন লোলুপ দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়েছিল। রুমের শরীরটাও ঘিন ঘিন করে উঠল। ওর বমি উঠে আসতে চাইল। রুম পরিচিত হয়ে ওনার রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল। যতক্ষণ রুমি ওনার সামনে বসেছিল, নজরটা রুমির বুকের দিকেই ছিল। মেয়েরা নাকি পুরুষের খারাপ নজরটা বুঝতে পারে। ওনাকে রুমির সুবিধার মনে হয়নি। খুব সাবধানে থাকতে হবে। রুমি তো এই মুহূর্তে চাকরি ছাড়তে পারবে না, কারণ এই অফিসের সাথে 1 বছরের কন্ট্রাক্ট করা হয়েছে। অফিসে অন্যান্য কলিগদের সাথে ব্যস্ততার মাঝে ভালোই সময় পার হলো। রুমির পাশের ডেস্কে মারিসা বসে। মেয়েটা বেশ মিশুক, শুধু একটু বেশি কথা বলে। রুমি ভাবছে, বেশি কথা বলার একটু সুবিধা আছে, অনেক গোপন কথা বলা হয়ে যায়। মারিসাও বলল, রুমি, তোমার সাথে বসের কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার ওনাকে কেমন লেগেছে? বসেরও যেমন হয় তেমন? জি না, আমি তোমার সাথে একমত না। সব বছরে এরকম হয় না। এই বছরে আলুর দোষ আছে। ওটা আবার কি দোষ? ফিডারে মনে হয় দুধ খাও, কিছু মনে হয় বুঝো না। আরে লুচ্চা বেটা, মেয়ে মানুষ দেখলে ওনার জিহ্বা লক লক করে। বড় লোকদের গাড়ির গেটে দেখবা অনেক সময় লেখা থাকে, কুকুর হইতে সাবধান। আর এই অফিসে বস হইতে সাবধান থাকতে হবে। রুমি নিজের কাছেও বসের হাব ভাব ভালো লাগেনি। ফাইলটি যখন বসের হাতে দেয়, উনি আমার হাতটা ধরে ফেলে। আমি অস্বস্তি বোধ করলে উনি এমন ভাব করলো ভুলক্রমে হাত লেগে গেছে। অফিস শেষে ছুটির সময় হঠাৎ একটা গাড়ি সামনে এসে দাঁড়ায়। রুমি একটু অবাক হয়ে গাড়ির দিকে তাকিয়ে থাকে। জানালায় কালো কাজ থাকার কারণে ভিতরে আগন্তুককে চেনা যাচ্ছিল না। গাড়ির কাজ খুলে মুখটা বাড়িয়ে বলল, চলুন একটা লিফট দেই। ধন্যবাদ স্যার। ওনার তাকানোটা দেখলেই রুমির বিরক্ত লাগে। তারপরও ভদ্রতা বজায় রেখে বলল, আমার একটু বাইরে কাজ আছে, বাজার করতে হবে। আপনার বাসা তো গুলশান, আমার মিরপুর 1 নাম্বার। আপনার ভুল পথ হবে। মিরপুর 1 নম্বরের কথা শুনে স্যার আগ্রহ দেখালো না। রুমির তাতেই সুবিধা হলো, তবে একটা অস্বস্তি রয়ে গেল। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রুমি মায়ের ঘরে গিয়ে বলল, সারাদিন বাসায় একা থাকতে তোমার খারাপ লেগেছে? না রে মা, বিকেলে রুম্মান বাসায় ফিরেছে, তখন ওর সাথে কিছুক্ষণ গল্প করেছি। মা রে, এখন তুই তোর জীবনটাকে নিয়ে ভাবতে পারিস। সময় মতো কারোর জন্য অপেক্ষা করে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। রায়হান ছেলেটা খুব ভালো, আর ওর মাও তোকে খুব পছন্দ করে। মা, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো, নিজেকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠানত না করে আমি বিয়ে করব না। এতে যদি রুম্মান আগে বিয়ে করতে চায়, এতে আমার কোনো আপত্তি নেই। আমি লতে ভর্তি হয়েছি, এবার পড়াশোনাটা ভালোভাবে করতে চাই। রুমির মা আর কিছু বললেন না। আসলে রুমিকে একটু সময় দেওয়া উচিত। রুমির বসের নাম আলম খান, সবাই ওনাকে আলম সাহেব বলে ডাকে। লোকটা স্বভাব চরিত্রে আসলে গোলমাল আছে। অফিসে শেষ মুহূর্তের এসে রুমির হাতে কাজ ধরিয়ে দেয়। আস্তে আস্তে পুরো অফিস খালি হয়ে যায়। রুমির ভয় লাগে, তাই বুদ্ধি করে রুম্মানকে ফোন দিয়ে বলে, রুম্মান, তোর ক্লাস শেষ? হ্যাঁ আপু। তাহলে তুই আর আসিফ আমার অফিসে চলে আয়। ওর যথাসময়ে অফিসে চলে আসে। আলম সাহেব ওদেরকে দেখে বিরক্ত হয়ে রুমিকে জিজ্ঞাসা করলো, ওরা অফিসে কেন? স্যার, একসাথে বাড়ি
ফিরবো। কোনো ক্রমে রুমিকে বাগে আনতে পারছে না। এদিকে রুমি ওর ফুপুকে কিছু বলতে পারছে না। ওনার আচরণে ঘাবলা আছে রুমি বুঝতে পারছে, কিন্তু ওর হাতে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না, তাই রুমির নিজেকে সাবধান থাকতে হচ্ছে। ওদের অফিস থেকে একটা টিম কক্সবাজার যাবে, সেখানে আলম সাহেব ওর ফুপুর সাথে রুমিরও নাম আছে। এছাড়াও দুজন মহিলা কলিগ, আরও দুজন পুরুষ কলিগ যাবে। সবাই একসাথে দল বেঁধে যাওয়াতে রুমির টেনশন কমলো। যথাসময়ে ওরা কক্সবাজার পৌঁছে গেল। ওরা সবাই কক্সটুডেতে উঠেছে। হোটেলে রাকেশ রেখে সবাই বিচে চলে গেল। তখন সন্ধে হয়ে আসছিল, এখনই সূর্য ডুববে, তাই সবাই বিচে গেল। রুমি ওদের সাথে ছিল। সবাই খুব আনন্দ করছে। রুমির ফুপু রুমিকে ডাকলো, এই রুমি, এদিকে আয়, চল একটু পানিতে নামি। না ফুপু, ইচ্ছে করছে না, আমি ছাতার নিচেই বসে থাকি। ভিড় এড়াতে একটু নিলিবিলি জায়গায় রুমি বসে আছে। একটা সময়, এ সময়টা এমনিতেই পর্যটকদের ভিড় থাকে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। কোনো কান পাতলেই শোনা যায় সমুদ্রের ফুঁসে ওঠা গর্জন। কাঠফাটা রোদের পর সন্ধ্যার শীতল বাতাসে শরীরটা জড়িয়ে যায়। সন্ধ্যার আলো আধারিতে চারদিক ঢেকে আছে। এমন সময় লুইচা রুমিকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ডিভোর্সি, স্বামীর সঙ্গ পেতে ইচ্ছে করে না? রুমি একদলা থুতু ছিটিয়ে দিয়ে এক ঝাপটায় সরে গেল। এইভাবে রুমি রিয়াক্ট করবে শয়তানটা বুঝতে পারেনি। এমন সময় ওখানে রুমার ফুপুও চলে এসে বলে, তুই আমাকে চিন্তায় ফেলে দিয়েছিস, তোকে খুঁজে পাচ্ছিলাম না। রুমি কিছু বলার আগে আলম সাহেব বলল, চিন্তার কিছু নেই না নাজনীন, তোমার ভাতিজি আবার আমার অফিসের কর্মচারী, ওর দিকে তো আমার নজর রাখতেই হবে। সবাই মিলে হোটেলে গিয়ে ফিরে গেল। মানসিক চাপ নিতে না পেরে রুমির প্রচণ্ড জ্বর আসলো। সারা রাত রুমি ঘোরের মধ্যে ছিল। ভোরের দিকে জ্বরটা ছাড়লো। রুমির ফুপু রুমির সাথেই ছিল। সকালে সবাই ফিল্ডে চলে গেল। রুমি একাই রুমে ছিল। ওর শরীরটা এত দুর্বল ছিল যে ওর হাঁটার শক্তি ছিল না। ওর রুমের সিটকিনি লাগিয়ে জেগেই ছিল। কেন যেন মনে হচ্ছে শয়তানটা আবার আসবে। ঠিক ঘন্টা তিনেক পর কে যেন ওর দরজায় নক করছে। রুমির ঘুমের ভান ধরে বিছানায় পড়ে থাকলো। বুকটা ঢিপ ঢিপ করছে। আল্লাহ পাকের কাছে রুমি সাহায্য চায়। এই মুহূর্তে রুমির শরীরে সমস্ত রক্তবিন্দু জমাট বেঁধে আছে। নিঃশ্বাসটাও যেন আটকে রয়েছে। রুমের বারান্দায় গ্রিল ছিল না। ওর ইচ্ছে হচ্ছিল ওখান থেকে নিচে লাফ দেবে। কি সব আজে বাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে সত্যি যদি শয়তানটা রুমে ঢুকে পড়ে, রুমি ওকে এটাই বলবে। একসময় নক করা বন্ধ হয়ে যায়। তবুও রুমি ওর কানকে বিশ্বাস করতে পারছে না। বসের কুদৃষ্টি, নোংরা আচরণের পরও রুমি চাকরি ছাড়তে পারছে না। কত জায়গায় সিভি জমা দিয়েছিল, কিন্তু চাকরি হয়নি। আত্মীয় থাকার সুবাদে এইখানে চাকরি হয়েছে। বসের আতঙ্কের কারণে অফিসের কাজে ভালোভাবে মন দিতে পারে না। কাজের ছুতোয় বস বারবার ঢেকে ঢুক রুমে ডেকে পাঠায়। অফিস ছুটির পরও কাজের নামে আটকে রাখে। মানুষ নামের ওই অমানুষ প্রাণীটার ভিআইপি লেভেলে যাতায়াত রয়েছে। মানুষের জোরে রুমির মতো কত অসহায় মেয়ের জীবন নষ্ট করেছে সমাজপ্রতিরা, সে খোঁজ রাখে না। ওরাই আবার সমাজে বড় বড় কথা বলে বেড়ায়। নারী দিবসের দিন ব্যানার ফেস্টুন ওড়ায়, পাল্লা দিয়ে কেকও কাটা হয়। আর কেক যত বড় হয় সে নারী তত বেশি সম্মান দেয়। যার কেক যত বড় হয় সে নারীদের তত বেশি সম্মান দেয়। বাস্তবতা সম্পূর্ণটা ভিন্ন। যার ক্ষমতা যত বেশি, নারীদের ওপর তার নির্যাতনের মাত্রাও বেশি। এই পৃথিবী থেকে নারীদের ওপর এমন অত্যাচার কবে বন্ধ হবে রুমির মতো মেয়েরা জানে না। এমন সময় রুমির মা ফোন দিল। হ্যালো রুমি, কেমন আছিস? রুমির খুব কান্না পাচ্ছিল। তারপরে গলাটা যথাসম্ভব নর্মাল করে মাকে বলল, আমি ভালো আছি। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? না মা, আমি একদম ঠিক আছি। কাজের চাপ যাচ্ছে, তাই হয়তো এমন শোনাচ্ছে। তোরা আগামীকাল আসছিস তো? সেই সেই রকম সেই
সেরকমই কথা ছিল। আমি এখন রাখি মা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রুমি আসলে কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। দুপুরে লাঞ্চের সময় রুমির ফুপু সহ অফিসের বাকি কলিগরা হোটেলে এসে পড়ে। তখন রুমির ফুপু রুমিকে জিজ্ঞেস করে, রুমি, আলম ভাই ও আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। আলম ভাইয়ের কাজ এখানেই ছিল, আর আমরা বাকিরা ইনানি বিচের ওইদিকে আমাদের কাজ ছিল। কাছাকাছি থাকাতে মাঝখানে আলম ভাই এসে তোমার দরজায় নক করেছিল। তোমার সাড়া না পেয়ে উনি খুব চিন্তায় ছিলেন। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ পপু, ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমাদের এক কলিগ রিতা বিরক্ত হয়ে বলল, স্যারের খোঁজ নিতে আসার দরকার ছিল না। ওর তো সকালে তেমন জ্বর ছিল না, শুধু শরীরটা দুর্বল ছিল। রুমি দেখলো রিতা ম্যাম খুব বিরক্ত হয়ে রুমির ফুপুকে এই কথাগুলো বলল। যাক, আলম সাহেব রুমে এসে একটা ভদ্রতার মুখোশ পরে রুমিকে বলল, আমি আপনার খোঁজ নিতে এসেছিলাম, দরজায় নক করছিলাম। আপনি মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। স্যার, আপনার কাজে ডিস্টার্ব করে আমার জন্য কষ্টটা করা উচিত হয়নি। উনি যেন একটু চিবিয়ে চিবিয়ে বললেন, কি বলেন? আফটার অল আপনি আমার অফিসের একজন এমপ্লয়ি। আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। জ্বরের কারণে আপনার কাজটা ঠিক মতো হলো না, এটাই আফসোস। রুমির ইচ্ছে করছিল ওনার ভদ্রতার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু আত্মরক্ষার জন্য এটা সম্ভব নয়। তাই মুখে ভদ্রতা এনে বলল, সরি স্যার, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আপনারই পেন্টিং কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব। তারপর আলম রুমির ফুপুকে বলল, নাজনীন, রুমির কাছ থেকে কাজ বুঝে নাও। পরদিন সবাই ঢাকায় চলে আসতে সন্ধ্যা হয়ে গেল। ঢাকায় ঢোকার সাথে সাথে রুমির মা রুমিকে দেখে চমকে উঠে বললেন, এই দুদিন চেহারার হাল এমন হয়েছে কেন? মা, আমি ওখানে কাজ করতে গেছিলাম। অফিসের বেতন তো এমনি এমনি দেয় না, কাজের পাশাপাশি অনেক প্যারা খেয়ে তারপর বেতনটা হাতে পাই। চেহারা নিয়ে চিন্তা না করে দোয়া করো যাতে সব প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে পারি। তোর খুব কষ্ট হয়েছে না মা? তাড়াতাড়ি খেতে দাও, খুব খুব ক্ষুধা লেগেছে। ফ্রেশ হয়ে আয়, টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। রুম্মান বলল, অনেকদিন পর কক্সবাজারে গেলি আপু, কেমন লাগলো? এমনি বেড়াতে গেলে ভালোই লাগতো, কিন্তু চাকরি মানেই নানা রকম প্যারা, আর কপাল গুনে মেয়ে মানুষের প্যারার শেষ নেই। রাতে ডিনার সেরে এক মগ চা নিয়ে রুমি বারান্দায় বসলো। এমন সময় মোবাইলে টুংটাং শব্দ তাকিয়ে দেখলো রাইহান মেসেজ পাঠিয়েছে, এই কয়দিন অনলাইনে ছিলেন না? না, নেটওয়ার্কের বাইরে ছিলাম। ঢাকার বাইরে ছিলেন? হ্যাঁ, অফিসের ট্যুরে কক্সবাজার গিয়েছিলাম। আপনার কাছে তো ট্রিট পাউন আছে। কিসের জন্য? চাকরি পেলেন, খাওয়াবেন না? যে ভারী চাকরি আমার, তার আবার খাওয়া? ওসব বললে শুনছি না, কবে খাওয়াবেন বলুন? এখন একটু অফিসের ব্যস্ততা আছে, সময় করে একদিন খাওয়াবো। রায়হান একটু আবেগ নিয়ে বলল, রাজকন্যার কাছে আমার একটা আবেদন ছিল। এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করতে পারবো না। আমার খুব ঘুম পাচ্ছে, জার্নি করে এসেছি। সকালে অফিস আছে, রাতও অনেক হলো, 12টা বাজে। আপনিও শুয়ে পড়ুন। গুড নাইট। রুমির এখন কাউকে বিশ্বাস করতে মন চায় না। বনের পশুকে বিশ্বাস করা যায়, কিন্তু মানুষকে বিশ্বাস করতে রুমির বড্ড ভয় হয়। পরদিন অফিসে গিয়ে মারিসার কাছে শুনল, রুমি, তোমাকে মনে হয় আমার ফিল্ডে যেতে হবে। তাই কোথায় যেতে হবে তুমি কি জানো? না, জানি না, তবে শুনতে পাচ্ছি দিনাজপুরের দিকে যেতে হবে। ওইদিকে প্রচণ্ড শীত পড়ে, যদিও এখন ফেব্রুয়ারি মাস, রাতে ভালোই শীত লাগে। তুমি প্রস্তুতি নিয়ে যেও। একটু পর নাজনীন রুমিকে ডেকে পাঠালো। নাজনীন রুমিকে বলল, রুমির শরীর কেমন আছে? ভালো আছি। শোনো রুমি, তুমি তো কক্সবাজারের কাজটা ঠিক মতো করতে পারোনি। এখন বসের সিদ্ধান্তে তোমাকে দিনাজপুরের কাজটা সুপারভাইজ করতে যেতে হবে। অসুবিধা নাই, আমিনুল তোমার সাথে যাবে। ও খুব ভালো ছেলে, আর ওখানে অলরেডি আমাদের টিম কাজ করছে। দাঁড়াও, আমিনুলের সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। রুমি আমিনুলের সাথে পরিচয় হলো এবং ওকেই হানিফের টিকিট কাটতে দিল। বাসায় এসে সব গুছিয়ে নিয়ে রুমি মায়ের কাছে বিদায় নিয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ডে চলে গেল। রাত 11টার বাসে ওরা উঠল। রুমি আর আমিনুল পাশাপাশি বাসের সিটে বসলো। আমিনুলের পাশে এভাবে যেতে রুমির খুব অস্বস্তি হচ্ছে। আজকাল কাউকে বিশ্বাস করতে মন চাই দেয় না। সকাল 7টায় ওরা দিনাজপুর সদরে পৌঁছে গেল। রুমি আমিনুলের ব্যবহার দেখে অবাক হলো। ওরা যে পাশাপাশি বসে গেল, একবারের জন্য আমিনুলের গায়ে স্পর্শ লাগলো না। ছেলেটার প্রতি রুমির শ্রদ্ধা বেড়ে গেল। ছেলেদের এত সম্মান দিয়ে আমিনুর কথা বলে, যেটা দেখে ওর মাকে দেখার
রুমির খুব ইচ্ছে হলো কোন মায়ের পেটে এমন ছেলে জন্মেছে, অথচ ওর বস তার জঘন্য উদ্দেশ্য হাসিল করতে পারলো না বলে রুমিকে এখন ফিল্ডে পাঠাচ্ছে। রুমি মনে মনে ভাবলো, বরঞ্চ বসের কুদৃষ্টি থেকে বেঁচে বাইরে কাজ করছে, এটাই রুমির বেশ ভালো লাগছে। রুমি কাজ শিখতে পারছে। 7 দিনের কাজ রুমি আর আমিনুল 4 দিনে শেষ করে ঢাকায় ফিরে আসলো। যে প্রতিষ্ঠান এই মাইক্রো ক্রেডিটের রিসার্চের কাজ করিয়েছে তারা রুমির কাজ খুব পছন্দ করেছে। আমাদের দেশের মাইক্রো ক্রেডিটের পলিসি পৃথিবীর অনেক দেশেই গ্রহণযোগ্যতা পেয়েছে, তাই ওরা রুমিকে ওদের অফিসে রিক্রুট করতে চায়। রুমিও কমার্সে পড়াশোনা কাজ করাতে সুবিধা হয়েছে। এদিকে ওর বসের জীবনে চরম বিপর্যয় নেমে আসলো। আলম সাহেবের একমাত্র মেয়ে শায়লা তার ব্যর্থ প্রেমে আঘাতে নিজের হাতের রগ কেটে হাসপাতালে ভর্তি হয়েছে। অনেক ব্লিডিং হয়েছে, রক্ত দিতে হয়েছে। মেয়েটার জন্য রুমির কষ্ট হলো। তারপরে যদি আলম সাহেব নিজেকে শুধরে নেয়, আল্লাহ পাকের কাছে রুমি এই প্রার্থনা করলো, আল্লাহ যেন, কারণ অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। হয়তো অনেকে মানতে চায় না, কিন্তু এটাই জীবনের কঠিন বাস্তবতা। সেদিন বাসায় ফেরার পথে রুমি প্রিমিয়াম থেকে মিষ্টি কিনে নিয়ে গেল। রুমির মা দেখে বলল, কিরে, কোনো সুসংবাদ আছে মনে হচ্ছে। মা, আমার আর এই অফিসে কাজ করতে হবে না। একটা আমেরিকান কোম্পানিতে এখন থেকে কাজ করব। আফ্রিকায় এখন আমার পোস্টিং হবে। রুম্মান বলল, বিদেশি কোম্পানি বলে বেতনে বেশি হবে আপু? তা হয়তো হবে। জীবনে অনেক পরীক্ষা আল্লাহ পাক করেছেন, কিন্তু রুমিকে আজ অনেক বড় প্রাপ্তিও দিয়েছেন। রুমি আজ তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে চোখের পানি অঝরে ছেড়ে দিল। আফ্রিকা যাওয়ার আগে রুম্মান আর আসিফের বিয়েটা রুমি পাকা করে গেল। আসিফদের পরিবার খুব আগ্রহ দেখিয়ে রুম্মানকে বউ করে নিতে চাইল। রুম্মানের ভাই পিএইচডি ডিগ্রিধারী বোন একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। এমন পরিবারে আত্মীয়তা করতে পেরে হলো অনেক খুশি। রুমি রায়হানের সাথে আর সম্পর্কে জড়াতে চায়নি। যখন রুমির আগ্রহ ছিল তখন রায়হানের কাছে তখন রুমির কোনো মূল্য ছিল না। রায়হান ভেবেছিল রুমি অতি সাধারণ একটা মেয়ে, ও তো রায়হানের যোগ্য নয়। তাই রায়হান তখন বিদেশে পাড়ি জমায়। দুর্ভাগ্যবশত রায়হানের ডিভোর্স হয়ে যায়। তারপর দেশে এসে রুমির প্রতি আগ্রহ দেখায়। ততদিনে রুমির মনটা ভেঙে গেছে। মন একবার ভেঙে গেলে তাকে আর জোড়া লাগানো যায় না। তবে রুমির এত লড়াই বৃথা যায়নি। রুমির পায়ের তলার মাটিটা অবশেষে শক্ত হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বুঝতে পারিনি সেদিন এই তুমিটাও আমার তুমি নও। সময়ের স্রোতে আমার জীবন হতে স্মৃতির বরুটে হারিয়ে যাও। আমি তো ছিলাম তোমার অনাদৃত প্রেমের উপন্যাসের পাণ্ডুলিপি। তোমাকে লেখা আমার প্রেমপত্রগুলো আজ প্রস্তর খণ্ডের শিলালিপি।